ক্লাস শেষ করে বের হচ্ছি এমন সময় একটা পিচ্চি এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। তারপর এক দৌড় দিয়ে চলে যায়। আমি চিরকুটটা খুললাম, তাতে লেখা, এই যে মিস্টার, জানেন আপনাকে আমার অনেক ভালো লাগে। এটা পড়ে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কার চিরকুট কে জানে, আমাকে দিবে না এটা শিওর। মনে হয় বাচ্চাটা ভুল করে আমাকে দিয়ে চলে গেছে। ইস, বেচারি ওর মনের কথাটাও বলতে পারেনি। যাই হোক, চিরকুটটা পকেটে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। চিরকুট নিয়ে রাখলাম, কালকে আসলে যদি পিচিটাকে পাই তাহলে ওকে আবার দিয়ে দিব। এবার চলেন আপনাদেরকে পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল, অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, ব্যাচেলর থাকি। আব্বু আম্মু বাড়িতেই থাকে। মধ্যবিত্ত পরিবার হওয়ায় টিউশনি করিয়ে নিজের খরচ নিজেই চালাই, আর সামান্য কিছু বাড়িতে পাঠাই। এইভাবে কোনো মতে দিন যাচ্ছে। পরিচয় দিতে দিতে বাসায় চলে আসছি। রাতের বেলা চিরকুট আবার খুলে দেখলাম, ভালোই লাগছে। কে সেই ভাগ্যবান আল্লাহই জানে। ইস, আমাকেও যদি কেউ এইভাবে চিরকুট দিত। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজে গেলাম। বারবার এদিক ওদিক তাকাচ্ছি, যদি পিচিটাকে খুঁজে পাই তাহলে চিরকুটটা দিয়ে দিব। কিন্তু না, পিচির কোনো দেখাই নাই। ক্লাসে চলে গেলাম, দেখলাম আইমান আগে থেকেই বসে আছে। কিরে, এত দেরি করলি যে? টিউশনি থেকে আসতে দেরি হয়ে গেছে। ওহো। সানি আসেনি এখনো? না, আমি তো ভাবছি তোর সাথে একসাথে আসবে। দাঁড়া, কল দিয়ে দেখি। তারপর সানিকে কল দিলাম। কিছুক্ষণ পর সানিও আসলো। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বেরিয়ে গেলাম। কলেজের গেটের সামনে আসার পর আইমান বাইক বের করলো। সানি গিয়ে প্রথমে বসলো, তারপর আমি বসতে যাব এমন সময় আজকেও একটা পিচ্চি এসে একটা নীল কালারের চিরকুট আমার হাতে দিয়ে দৌড় দেয়। বাইরে বসে যাওয়ার কারণে ওকে আর ধরতে পারিনি। আমি চিরকুটটা পকেটে নিয়ে নিলাম। তারপর আমরা বিজয় সিংহ দিঘির পাড়ে গিয়ে বসলাম। নানান রকম কাপলদের প্রেম ভালোবাসা উপভোগ করতেছি। হঠাৎ করে চিরকুটটার কথা মনে পড়ল। বের করলাম। ওটাতে লেখা, এই যে মিস্টার, নীল কালারের শার্টে আপনাকে সুন্দর দেখায়। আমি আমার নিজের গায়ের দিকে তাকিয়ে দেখলাম আমিও নীল কালারের শার্ট পরে আছি। অবাক হয়ে বসে রইলাম। তাহলে কি আমাকে টার্গেট করে কেউ এগুলি দিচ্ছে? একদিন ভুল হবে, সবসময় তার ভুল হবে না। সানি আমার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়ল। কিরে, এইটা কি? একটা চিরকুট। কে দিছে? জানি না, একটা পিচ্চি এসে দিয়ে গেছে। দেখি দেখি। এই নে। আপনাকে নীল শার্টে সুন্দর লাগে। এই মেয়েটা কে রে? দোস্ত, আমি সত্যি জানি না। জানিস, গতকালকেও একটা দিয়েছে। কি বলিস? আমাদেরকে তো কিছুই বলেনি। আমি ভাবছিলাম কেউ ভুল করে আমাকে দিয়ে দিচ্ছে, তাই আর বলিনি। কি লেখা ছিল ওটাতে? এই যে মিস্টার, আপনাকে খুব ভালো লাগে। মামু, তোর তো হয়ে গেছে। তোর উপর কেউ ক্রাশ খেয়ে বসে আছে। আরে না, হয়তো ভুল করে কেউ আমাকে দিচ্ছে। শালা, ভুল কি মানুষ সবসময় করে? আর আজকের লেখাটা তো তোর গায়ের শার্টের সাথে মিলে গেছে। আরে দূর, আমাকে কে পছন্দ করবে? কেন করতে পারে না? পারে, বাট এত ছেলে থাকতে আমাকে কেন করবে? আচ্ছা বাদ দে, চল বাসায় চলে যাব। তাড়াতাড়ি চল, আজকে বউ আসবে না, রান্না করতে হবে। তারপর আইমান আমাকে বাসায় পৌঁছে দিয়ে সে বাসায় চলে যায়। রাতের বেলা কিছুক্ষণ পড়লাম, ভালো লাগছে না দেখে হুমায়ুন আহমেদের একটা গল্পের বই নিয়ে বারান্দায় গেলাম। একটা চেয়ারে বসে পড়তেছি, এমন সময় একটা মেসেজ আসলো। আমি ভাবছি সিম কোম্পানিগুলোর কথা, খেয়াল না করে পড়ার দিকে মন দিলাম। 2 মিনিট পর আবার আসলো। এরপর মোবাইলটা নিয়ে দেখি একটা নতুন নাম্বার থেকে মেসেজ আসছে। কি ব্যাপার, মন খারাপ নাকি? কোনো সিম কোম্পানি থেকে মেসেজ আসেনি, আমিই দিয়েছি। মেসেজগুলো দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তার মানে সত্যি আমার সাথে এগুলো হচ্ছে। আমি তাড়াতাড়ি ওই নাম্বারটাতে কল দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। পরে আমিও একটা মেসেজ দিলাম, কে আপনি? কিন্তু কোনো রিপ্লাই আসলো না। যাই হোক, খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কলেজে গেলাম।
গিয়ে দেখি সানি আইমান বসে আছে। কি রে, আসছস? হুম। চল ক্লাসে যাই। না রে, আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না, চল লাইব্রেরিতে গিয়ে বসি। কি হয়েছে তোর? আমি কালকে রাতের ঘটনাটা বললাম। তার মানে তোকে কেউ ফলো করছে? কিন্তু তোর নাম্বার পেল কোথায়? সেটাই ভাবছি। এমন সময় আরও একটা মেসেজ আসলো। আমি তাড়াতাড়ি করে মোবাইল বের করলাম, চেক করে দেখি ওটাতে লেখা, এই ক্লাস করবেন না? ওই দুটো হারামির সাথে থাকলে আপনিও হারামি হয়ে যাবেন। আমি মেসেজটা সানি আইমানকে পড়ে শোনালাম। তার মানে ও আমাদের আশেপাশেই আছে। এই বাইরে চল তো তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। অনেক খোঁজাখুঁজির পরও কাউকে দেখলাম না, সবাই যে যার মতো ব্যস্ত। অতঃপর আমরা ব্যর্থ হয়ে আবারও লাইব্রেরিতে চলে আসলাম। কিছুক্ষণ ওখানে থেকে বাইরে চলে যাব, এমন সময় সানি ফিদা হয়ে দাঁড়িয়ে আছে। কিরে, কি হয়েছে তোর? দোস্ত, আদ্রিতা আসছে। কোন আদ্রিতা? আমাদের ডিপার্টমেন্টের আদ্রিতা নাকি? হুম। ও আসছে তো কি হয়েছে? জানিস, ওরে দেখলে আমার ভিতরে লাড্ডু ফুটে রে। ওর গাল দুটো টেনে দিতে ইচ্ছে করে। শুধু তোর না, ও এই কলেজের মোটামুটি সবার ক্লাস। সিনিয়ররা সবাই ওর পিছে পিছে ঘুরে। খামোখা সময় নষ্ট না করে চল। বাইরে আসলাম, এসে যেই গেটের সামনে গেলাম তখনই একটা পিচ্চি এসে চিরকুটটা আমার হাতে দিয়ে চলে গেল। আমি চিরকুটটা না পড়ে এক দৌড় দিয়ে ছেলেটাকে ধরলাম। ওই দাদা! জি ভাই, বলেন। তোকে এইটা কে দিছে? একটা আপু দিছে। কোন আপু? আমি ওনাকে চিনি না। উনি আমাকে 50 টাকা দিয়েছে, তারপর বললো এটা আপনাকে দিয়ে দৌড় দিতে। ওরে দেখলে চিনবি? না, উনি হিজাব পরা ছিল। আচ্ছা ঠিক আছে, যা। ছেলেটাকে বিদায় দিয়ে আমি চিরকুটটা পড়লাম। এই, প্রতিদিন একটা শার্ট পরেন কেন? শুধু এতটুকুই লেখা। তারপর সানি আইমানের কাছে চলে আসলাম, ওদের সাথে বেরিয়ে গেলাম। রাতে পড়তেছি, এমন সময় সেই আগের নাম্বার থেকে মেসেজ আসলো। আমি আপনাকে 2টা শার্ট কিনে দিব। আমি রিপ্লাই দিলাম, কেন, আমি ফকির নাকি যে আপনার দেওয়া শার্ট পরবো? ও রিপ্লাই দিল, আর একবার কথা বললে মেরে পানিতে ফেলে দেব, যেটা বলছি সেটা। আমি সাথে সাথে কল দিলাম, কিন্তু না, কল যাচ্ছে না। সকালবেলা ঘুমিয়ে আছি, এমন সময় আমার রুমমেট প্লাস বন্ধু হাকিম আসলো। ওই জুয়েল, ওঠ, তোর পার্সেল আসছে। আমার আবার কিসের পার্সেল? আরে আমি কেমনে জানি, খুলে দেখ। আমি তাড়াতাড়ি করে খুলে দেখলাম ওটাতে 2টা শার্ট আছে। বুঝতে বাকি রইল না কালকে রাতের কথাটা ও রেখেছে। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, আজকে এখান থেকে একটা পরে কলেজে আসবেন। দোস্ত, তোকে এটা কে দিল? একটা ছেলে দিয়ে গেছে। ছেলেটাকে চিনিস? আরে না, পিচ্ছি একটা ছেলে এসে দিয়ে গেছে আর বলছে এটা জুয়েলকে দিবেন। ও, কেসটা কি? কিসের কেস? আমার সাথে মিথ্যা বলিস না। আচ্ছা বলছি শোন। তারপর পুরো ঘটনা শেয়ার করলাম। তলে তলে এত কিছু করে ফেলছিস, অথচ আমাকে কিছুই বললি না। আমি ভাবছি হয়তো ভুল করে দিয়েছে, তাই বলিনি। তবে তোকে আর ভাতকে এমনিতেই আজকে বলতাম। আচ্ছা, আজকে কলেজ যাবি না? আচ্ছা, ফ্রেশ হয়ে আসি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ওখান থেকে একটা শার্ট পরে কলেজে চলে গেলাম। কলেজের গেট দিয়ে ঢোকার সময় আবারও মেসেজ আসলো। বাহ, খুব সুন্দর লাগছে। তার মানে আমার আশেপাশে আছে। আমি তাড়াতাড়ি করে আশেপাশে খুঁজতে শুরু করলাম। গেটের দিকে তাকাতেই দেখি আদ্রিতা মেয়েটা গাড়ি থেকে নামতেছে। গাড়ি থেকে নেমে ও সোজা হাঁটা দিল। আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আসলে অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। কিন্তু ভাবটা একটু বেশি, বড় লোক হলে যা হয় আর কি। আমার এত কিছু ভেবে লাভ নাই। আমিও আস্তে আস্তে হেঁটে ক্লাসে চলে গেলাম। দেখলাম সানি বারান্দায় হা করে তাকিয়ে আছে। আমি গিয়ে মাথার মধ্যে একটা টোকা মারলাম। কিরে, হা করে আছিস কেন? আদ্রিতা। কই আদ্রিতা? আরে এখানে ছিল তো। শালা, তুই পুরো পাগল হয়ে গেছস। চল ভিতরে যাই। এই শোন, আজকে ক্লাস করবো না। তো কি করবি? লাইব্রেরিতে চল। আচ্ছা চল। তারপর আমরা লাইব্রেরিতে গেলাম।
আমি হুমায়ুন আহমেদের একটা বই নিলাম। সানি মোবাইলে আদ্রিতা মেয়েটার ফেসবুক প্রোফাইল দেখতেছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে। চেক করে দেখি সেই মেয়েটা। কি ব্যাপার, ক্যাবলাকান্ত? ক্লাস না করে এখানে কি? আমি তাড়াতাড়ি করে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু কেউ নেই। লাইব্রেরির কোনো বরাবর একটা মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমাকে দেখে চোরের মতো হয়ে গেল। আমার মনে মাঝে একটা খটকা লাগলো, এই মেয়েটা নয় তো? আমি তাড়াতাড়ি করে ওই মেয়েটার কাছে গেলাম। সানিও আসলো। ওই দাঁড়ান। আমাকে বলছেন? তো কাকে বলবো? জি বলুন। আপনার মোবাইলটা দেন। কেন? যেটা বলছি সেটা করেন। ওই মোবাইল দিবি নাকি একটা লাথি দিব? মেয়েটা ভয়ে ভয়ে মোবাইলটা দিল। আমি মেসেজগুলো দেখতে লাগলাম, কিন্তু না, কোনো কিছুই পেলাম না। আমি কল লিস্টও চেক করলাম, কিন্তু কিছুতেই মিলছে না। এমন সময় আবারও একটা মেসেজ আসলো। কি ব্যাপার, ওই মেয়েটা থ্রেট দিচ্ছে কেন? ও তো কিছু করেনি। সরি আপু, ভুল হয়ে গেছে। একটা নাম্বার থেকে আমাকে অনেক জ্বালাচ্ছে। আপনি যেভাবে তাকালেন আমি ভাবছি হয়তো আপনি। সরি, প্লিজ কিছু মনে করবেন না। মেয়েটা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমি আস্তে করে ওখান থেকে চলে আসলাম। কিরে, তুই ওরে সন্দেহ করলি কেন? আরে ওর তাকানো দেখে মনে হয়েছিল। আচ্ছা বাদ দে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা হাকিমের গিটারটা নিয়ে বারান্দায় বসে আছে। গিটার বাজাবো ভাবছি, কিন্তু বারবার ওই মেয়েটার কথাটা মনে আসতে লাগলো। কে এই মেয়ে? সত্যি কি আমাকে ভালোবাসে নাকি মজা করছে? এমন সময় আবারও মেসেজ আসলো। কি ব্যাপার রাজকুমার, মন খারাপ নাকি? না, আর হ্যাঁ শুনেন, আমি রাজকুমার না, সাধারণ একটা ছেলে। আমার জন্য আপনি রাজকুমার? আমি একটা জিনিস বুঝতেছি না। কি বুঝছেন না? আপনি আমার কি দেখে প্রেমে পড়লেন? না আছে টাকা পয়সা, না আছে ভালো চেহারা, না আছে ব্রেইন, কেন প্রেমে পড়লেন? শুনেন মিস্টার, আমি এত কিছুর দিকে তাকাইনি, এমনিতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার সামনে আসেন না কেন? প্রেম ভালোবাসার মধ্যে একটু মজা না করলে ভালোবাসায় মজা নাই। আরও একটা কারণ, সেটা হচ্ছে আমি চাই আপনি আমাকে না দেখেই ভালোবাসেন। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। সেটা আমিও জানি, কিন্তু আমার বিশ্বাস আপনিও আমাকে ভালোবাসবেন। ওভার কনফিডেন্স ভালো না। আমি যা বলি সেটাই হয়। আচ্ছা, দেখা যাবে। এইভাবে অনেকক্ষণ মেয়েটার সাথে মেসেজে কথা হলো। এই প্রথম মেয়েটার সাথে এতগুলো মেসেজ করলাম। বাড়িতে কল দিয়ে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সানি আর আয়মান আমার বাসার সামনে আসলো বাইক নিয়ে। আমি রেডি হয়ে ওদের সাথে কলেজে চলে গেলাম। কলেজ গেটের সামনে কয়েকটা চটপটি আর ফুচকার দোকান আছে। আমরা ওখানে গিয়ে বসলাম। তিনজনে চটপটি নিলাম। একটা পিচ্চি এসে আমার হাতে একটা বেলুন দিল। ওটাতে লেখা টক খেয়ে পানি খাবেন না। আমি ছেলেটাকে কিছু বলতে যাব, এমন সময় আরও একটা ছেলে এসে আরেকটা বেলুন দিল। সেটাতে লেখা, এই যে মিস্টার, আগে খেয়ে নেন, তারপর আমাকে খুঁজতে বের হবেন। আমি উঠে ছেলেটার পিছু নিলাম। এমন সময় আরও একটা ছেলে এসে বেলুন দেয়, আর ওটাতে লেখা আই লাভ ইউ। আমি, সানি, আয়মান সবাই অবাক হয়ে রইলাম। এই পাগলামির মানে কি? আমি ছেলেটাকে ধরলাম। ওই দাঁড়া। জি ভাইয়া বলেন। তোদের এগুলো কে দিয়েছে? একটা আপু দিয়েছে। কোথায় তোদের সেই আপু? আমাকে বল, আমি তোদের টাকা দিব। আচ্ছা আমার সাথে চলেন। আমি সানি আয়মানকে ইশারায় আসতে বলে ছেলেটার পিছু পিছু যেতে লাগলাম। দিঘির একপারে নিয়ে গিয়ে ছেলেটা বলল, আরে কই গেল? ভাইয়া এখানেই তো ছিল। ফাইজলামি করিস আমার সাথে? সত্যিই ভাই, ও এখানেই ছিল। আমাকে বাদাম কিনে দিয়ে আপনাকে এটা দিতে বলল। আচ্ছা তুই যা। ছেলেটা চলে গেল। বন্ধু, মনে হয় মেয়েটা সত্যি তোকে ভালোবাসে। তাহলে ও সামনে আসে না কেন? সেটাই ভাবছি। আচ্ছা ক্লাসে চল, ওখানে গিয়ে কথা বলবো। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসলাম। একটু পর মেসেজ আসলো। চুলগুলো ঠিক করেন। আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আসলে চুলগুলো এদিক ওদিক হয়ে আছে। বাইকের বাতাসে আর ছেলেটাকে ধরতে যাওয়ায় সব ভুলে গেছি। চুলগুলো ঠিক করলাম। মেয়েটা তার মানে ক্লাসে আছে। আমি চারপাশের মেয়েগুলোর দিকে তাকালাম। দেখলাম যে যার মতো ব্যস্ত, কাউকে দেখলাম না একা বসে আছে। দোস্ত, আমার একটা আইডিয়া আছে।
কি আইডিয়া বল। আমি আর আয়মান বাইরে দুইজন দুই পাশে লুকিয়ে থাকবো। এরপর খেয়াল করব কেউ তাকে লুকিয়ে লুকিয়ে মেসেজ দেয় কিনা। যদি কাউকে দেখি সাথে সাথে ধরে ফেলবো। কোনো লাভ হবে না, ও তোদের থেকে বেশি চালাক। সানি ঠিক বলছে, ট্রাই তো করতে পারি। আচ্ছা তাহলে কমন রুমে চল, ক্লাসের মধ্যে হবে না। ওকে চল। তারপর আমরা কমন রুমে চলে গেলাম। সানি আইমান দুইজন দুই পাশে লুকিয়ে রইল। আমি অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু কেউ আসলো না। ওরা বিরক্ত হয়ে আমার কাছে চলে আসলো। ওরা আসার 2 মিনিট পর মেসেজ আসলো, কি ব্যাপার মিস্টার, আমাকে ধরবেন? এত সোজা? আচ্ছা যাই হোক, ডান পাশের টেবিলের চিপায় একটা নীল রঙের চিরকুট আছে, ওটা আপনার জন্য অনেক আগে লিখেছি, কিন্তু আপনি কমন রুমে তেমন আসেন না, তাই দেওয়া হয়নি, ওটা নিয়ে নিন। আমি হতাশ হয়ে সানি আইমানকে মেসেজটা দেখালাম। সানি চিরকুটটা নে তো। সানি গিয়ে চিরকুটটা আনলো। ওটাতে লেখা, ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি। দোস্ত, আমার কি ইচ্ছে করছে জানিস? কি? ওরে সামনে নিয়ে এসে একটা থাপ্পড় দেই। এ তো ঘোরাঘুরি কি আছে, সরাসরি সামনে এসে বলে দিলেই তো হয়। তুমি কসু করবা? এই বাদ দে, অন্য কথা বল। তারপর আমরা বসে বসে কথা বলছি, এমন সময় আদ্রিতা আর ওর বান্ধবীরা সবাই কমন রুমে আসলো। সানি আদ্রিতাকে দেখেই লাফাতে শুরু করলো। তোরা থাক, আমি একটু আসি। কোথায় যাস? তোর ভাবির সাথে দেখা করে আসি। এমন চার দিবে 2 দিন কিছু খেতে পারবি না। তুই শালা চুপ থাক। সানি লাফাতে লাফাতে ওদের কাছে গেল। ওরা 6-7 জন বসে মোবাইলে মনে হয় একজন অন্যজনের বয়ফ্রেন্ডের ছবি দেখছে আর হাসাহাসি করতেছে। সানি গিয়ে ওদের সামনে একটা হাত বাড়িয়ে দিল। মেয়েগুলো ওর শার্ট ধরে টানাটানি শুরু করে দিল। বেচারা হিরো হয়ে গেল। আমাদের সামনে আবার চোরের মতো ফিরে আসলো। আমি আর আইমান হাসতে হাসতে শেষ ওর অবস্থা দেখে। তারপর আমরা বাসায় চলে গেলাম। আজকে বারান্দায় গেলাম না। হাকিম ফাহাদের সাথে ম্যাচ ভাড়া আর মিলের খরচের হিসাব করতেছি, এমন সময় মেয়েটা একটা মেসেজ দিল। আমি রিপ্লাই দিলাম না। রিপ্লাই না দেওয়া দেখে ও আবারও মেসেজ দিল। আমি এরপরও রিপ্লাই দিলাম না। এরপর শুরু হলো ওর মেসেজ দেওয়া। দিতে দিতে 20টা মেসেজ দিল। পরে আমি রিপ্লাই দিলাম। রিপ্লাই পেয়ে কান্নার ইমোজি কয়েকটা দিল। তারপর বলল, আপনি খুব খারাপ। আমি অনেক খারাপ। একটু বারান্দায় আসেন। কেন? এত কথা বলেন কেন? আসতে বলছি, আসেন। আসবো, একটা শর্ত আছে, আমার সাথে মোবাইলে কথা বলতে হবে। পার্ট নিচ্ছেন? যেটা মনে করেন। মেয়েটা আর রিপ্লাই দিল না। আমিও নিজে থেকে কোনো মেসেজ করলাম না। খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত প্রায় 2টার সময় মোবাইলে কল আসলো। আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি মেয়েটার নাম্বার থেকে আসলো। আমি একটা লাফ দিয়ে উঠে গেলাম। প্রথমবার কেটে গেল, আবার দিল, এরপর ধরলাম। আমি চুপ করে আছি, ও পাশেও চুপ করে আছে। কিছুক্ষণ পর কথা আসলো। ঘুমিয়ে গেছেন নাকি? আমার মুখ দিয়ে কথা আসছে না। তারপরে বললাম, রাত তো অনেক হয়েছে, জেগে থাকার কোনো কারণ নাই। খাইছেন রাতে? মেয়েটার ভয়েসটা অসাধারণ। এইরকম মেয়ের সাথে সারা জীবনও কথা বললে মনে হয় কথা শেষ হবে না। এবার খুশি হয়েছেন? আরেকটা কথা। কি? আমাকে ভালোবাসার কারণটা কি? সব কথার উত্তর পেতে নেই। আচ্ছা তাহলে আপনি আমার সামনে আসেন না কেন? সময় হোক তখন আসবো। সময়টা কখন হবে? যেদিন আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবো সেদিন। যদি এখন বলি? আপনি যে মন থেকে বলছেন না, শুধু আমাকে দেখার জন্য বলছেন, সেটা আমি ভালো করেই জানি। একটা অনুরোধ করব। জি বলেন। আগে বলেন রাখবেন কি না? কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। প্লিজ একবার দেখা করেন, প্লিজ। আমি এভাবে আর থাকতে পারছি না। আচ্ছা কালকে বিকেলবেলা বিজয় সিংহ দিঘির ওখানে আইসেন, আমি থাকবো। আচ্ছা ঠিক আছে। তবে একটা শর্ত আছে। কি? আপনি একা আসবেন, কাউকে নিয়ে না। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল। আমি মোবাইলটা অফ করে ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। কলেজ মিস হয়ে গেল। মোবাইলটা ওপেন করে দেখি সানি আইমান অনেক কল দিয়েছিল।
দুপুরে খেয়ে ঘুমাতে গেলাম, কিন্তু খুশিতে ঘুম আসছে না। আমি বিকেলবেলা রেডি হয়ে বিজয় সিংহ দিঘির ওখানে চলে গেলাম। আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু সবাই জোড়া জোড়া, একা কোনো মেয়ে নাই। আমি এদিক ওদিক তাকালাম, পিছনের একটা বেঞ্চের দিকে তাকাতেই দেখি একটা ব্যাগ রাখা আছে। আমি ভাবছি হয়তো অন্য কেউ রেখে গেছে। আমি মেয়েটাকে মেসেজ দেওয়ার জন্য মোবাইলটা বের করব, তার আগেই ও আমাকে মেসেজ দেয়। ওই ব্যাগটা আপনার জন্য। আমি রিপ্লাই দিলাম, আপনি কোথায়? সরি, আমি দেখা করতে পারবো না। মানে কি? আপনি নিজেই তো বললেন এখানে আসতে। কিন্তু আমার মনে হচ্ছে এখন দেখা করা উচিত হবে না। এই কাজটা না করলেও পারতেন। আচ্ছা, আপনি ব্যাগটার কাছে যান, ওখানে কিছু জিনিস আছে আপনার জন্য। কি জিনিস? সেটা ব্যাগ খুললে দেখবেন। আর হ্যাঁ, ব্যাগ বাসায় গিয়ে খুলবেন। আমি আর কোনো কিছু বললাম না, গিয়ে ব্যাগটা নিলাম। ভারী লাগছে, কি আছে ভিতরে আল্লাহই ভালো জানে। আমি আশেপাশে খুঁজতেছি কাউকে দেখা যায় কিনা। আমি জানি মেয়েটা আমার আশেপাশে কোথাও লুকিয়ে আছে, কিন্তু সামনে আসছে না। আমি ব্যাগটা নিয়ে বাসায় চলে গেলাম। রাতের বেলা ব্যাগটা নিলাম খোলার জন্য। এই সময় হাকিম আর ফাহাদ আসলো। কি রে, এখানে কি? জানি না দোস্ত, গিফট দিয়েছে। কে দিয়েছে? ওই সেদিন তোর কাছে যে শার্ট পাঠিয়েছে সেই দিয়েছে। বাহ, ভালো তো। এইরকম একটা গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে। আরে কিসের গার্লফ্রেন্ড? ওরে তো আমি কখনো দেখিই নাই। আচ্ছা, পরে কথা বলিস, এখন কি আছে ভিতরে সেটা দেখ। আমি ব্যাগটা খুললাম। প্রথমে অনেকগুলো বেলুন বের হলো, বেলুনে লেখা ভালোবাসি প্রিয়। তারপর অনেকগুলো চকোলেট, 2টা গেঞ্জি, একটা ঘড়ি আর পেন্সিল দিয়ে আঁকা আমার একটা ছবি, ওয়ালমার্টে সাজানো। বাহ, সুন্দর তো। এনে চকলেট খা। তোরা খা, আমার ইচ্ছে নাই। ইচ্ছে না থাকলে বাইরে গিয়ে বস, আমরা খাই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এতগুলো গিফট দেওয়ার মানেটা কি? মেয়েটা কি সত্যি আমাকে ভালোবাসে? ভাবতে ভাবতে আমি বারান্দায় গেলাম। তখনই মেসেজ আসলো। কি গিফট পছন্দ হয়নি? আমি রিপ্লাই দিলাম, এগুলোর মানে কি? মানে খুব সিম্পল, আমি আপনাকে ভালোবাসি। গিফট দিলে কি ভালোবাসা পাওয়া যায়? সেটা আমি জানি না, বাট একটা সত্যি যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা, কল দিচ্ছি। মেসেজে কথা বলা আমার ভালো লাগে না। আমি কল দেওয়ার আগেই সে কল দিয়ে দিল। আমি কলটা ধরে সালাম দিলাম, তারপর কথা বলা শুরু করলাম। কি করছেন এখন? আপনি তো সবই জানেন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? আপনার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। আপনি প্লিজ এগুলো বন্ধ করেন, আমার ভালো লাগছে না। কেন, আপনার ভালো লাগেনি? এইভাবে ভালোবাসা হয় না। তো কিভাবে হয় শুনি? এত কিছু আমি বোঝাতে পারবো না। আপনি যদি সামনে এসে কথা না বলেন বা দেখা না করেন, তাহলে আমি আর আপনাকে মেসেজ দিব না, ব্লক দিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আমি যদি ক্যাম্পাসে সবার সামনে আপনাকে প্রপোজ করি তাহলে অ্যাকসেপ্ট করবেন? সেটা পরে দেখা যাবে, আগে তো সামনে আসেন। পরে না, এখন বলেন। যদি আপনি প্রপোজ অ্যাকসেপ্ট করেন তাহলে আমি প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করব। তাহলে কখন দেখা করবেন? টাইম বলা যাবে না, যে কোনো সময় করব, আপনি রেডি থাকবেন। ওকে। আরেকটা কথা, কি? আপনি এই কয়েকদিন আমার দেওয়া শার্ট বা টি শার্টগুলো পরবেন। কেন? এমনি, তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। তারপর সানি আইমানকে গিফটের ছবি তুলে পাঠিয়ে দিলাম, অ্যান্ড বাকি ঘটনা খুলে বললাম। ওরাও অনেক এক্সাইটেড, এতদিন পর অপরিচিতা সেই মেয়েটাকে দেখতে পারবো। আমি মোটামুটি একটু টেনশনে আছি, মেয়েটা কে হবে, দেখতে কেমন হবে। যদি প্রপোজ না করে সবার সামনে অপমান করে, তাহলে তো ক্যাম্পাসে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। দূর, যা হওয়ার হবে, এত কিছু ভেবে লাভ নাই। ঘুমাতে গেলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, বারবার মেয়েটার কথাই মনে পড়ছে। গলাটা বেশ খুব সুন্দর করে সাজিয়ে কথা বলে, এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম।
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কেমন যেন একটা ভয় কাজ করছে। গেটের সামনে গিয়ে দেখি সানি আইমান বসে আছে। আমি যাওয়ার পর, কি অবস্থা? এই তো ঠিকঠাক। ওর সাথে আর কথা হয়েছে? না, মেসেজ দেয়নি, আমিও দেইনি। গিফটগুলো নিয়ে আসছিস? না রে, ওগুলো বাসায় আছে। ফকিরনি, তোর কালকে রাতে নিয়ে আসার জন্য বলছি, মনে নেই? সরি দোস্ত, মনে ছিল না। আচ্ছা, প্রপোজ কি আজকেই করবে বলেছে? না, তবে বলেছে যে কোনো সময় করবে। তাহলে তোর প্রিপেয়ার থাকতে হবে। ক্লাস করবি? আজকে ভালো লাগছে না, চল ঘুরে আসি। কোথায় যাবি? দেখি, একবার বাইকে ওঠ, পর দেখা যাবে। আমি বাইকে উঠে রওনা দিব, এমন সময় আদ্রিতা মেয়েটা আর কয়েকটা বান্ধবী গেট দিয়ে ভিতরে ঢুকতেছে। আদ্রিতা মেয়েটা আজকে একটা শাড়ি পরে এসেছে, বাকিরাও কয়েকজনে শাড়ি পরেছে। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যার কোনো মেয়ে ফ্রেন্ড নাই। সানিরও কয়েকজন পরিচিত আছে, আইমানেরও কয়েকটা মেয়ে ফ্রেন্ড আছে। অবশ্য ওরা আইমানের স্কুল ফ্রেন্ড, স্কুল থেকেই ওদের সাথে একসাথে বেড়ে উঠেছে। সানি আদ্রিতাকে দেখে হা করে আছে। আমি ওর মাথায় একটা টোকা দিলাম, শালা মুখ বন্ধ কর, মশা ঢুকবে। দোস্ত তোরা যা, আমি যাব না। কেন? যেভাবেই হোক আদিতি থেকে আজকে প্রপোজ করবই, ওরে ছাড়া থাকা ইম্পসিবল। সেদিনও তো এই কথা বলেছিলি, কিন্তু কাজের বেলায় তো কিছুই পারিস না। দোস্ত তোরা ঠিক করে দি না। সরি ইয়ার, আমি পারবো না, কারণ আমি মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারি না। তোর লাইন ঠিক করে দিব তো পরে। শালারা তোরা কোনো কাজেরই না, যা করার আমি নিজেই করব। এই কথা বলে সানি মেয়েগুলোর পিছু নিল। আমরা আর কি করব, বাইক থেকে নেমে ওর পিছে পিছে গেলাম। মেয়েগুলো ক্লাসে চলে গেল, আমরাও ক্লাসে গেলাম। দেখলাম সানি ওদের সামনে গেল, আদ্রিতাকে কি যেন বলতে গিয়ে আবার আমাদের কাছে ফিরে আসলো। কিরে, প্রপোজ করিস নাই? তোর ভয় লাগে? ভয়ের কি আছে, তুই তো বীর পুরুষ। শালা সামনে গেলে বুঝবি, তখন তোর বীর পুরুষগুলি কোথায় যায় টেরও পাবি না। তাহলে আর এখানে বসে থেকে লাভ কি, চল বাইরে যাই। প্লিজ দোস্ত তোরা কিছু করে দে। আমরা কিছু বললে আদ্রিতা আমাদেরও চট দিবে। যে মেয়ে সিনিয়রদের মারতে ভয় করে না, সেখানে আমরা তো কিছুই না। চল তো, তোর কপালে প্রেম নাই। শালা নিজে তো পেয়ে গেছিস, তাই এখন আমারে বলছিস আমার কপালে প্রেম নাই? আমিও দেখবো সেই সুন্দরী মেয়ে যে তোকে ভালোবাসে। আচ্ছা দেখিস, এখন চল। তারপর আমরা বাইরে চলে আসলাম। কিছুক্ষণ ঘুরে বাসায় চলে গেলাম। মেয়েটা সারাদিন একটা মেসেজও দেয়নি, রাতেও দেয়নি। আমার কেমন যেন একটু খারাপ লাগছে। বারবার মোবাইলের দিকে তাকাচ্ছি, কিন্তু মেসেজ দেয়নি। আমিও আর নিজে থেকে দেইনি। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আইমান বাইক নিয়ে আমার বাসার সামনে আসলো। রেডি হয়ে ওর সাথে বেরিয়ে গেলাম। মাঝপথে সানিও উঠলো। কলেজের সামনে যাওয়ার পর আইমান বাইক একপাশে রাখলো। প্রতিদিনের মতো চা খেয়ে ভিতরের দিকে যেতে লাগলাম। গেট দিয়ে ভিতরে যাওয়ার পর একটা ছেলে এসে আমাকে একটা গোলাপ ফুল দিয়ে কিছু না বলেই চলে গেল। আমি ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আবারও হাঁটা শুরু করলাম। এরপর কলেজের একটা ছোট বোন এসে আরেকটা ফুল দিল। সানি আইমান হা করে তাকিয়ে রইল। আরেকটু ভিতরে গেলাম, একের পর এক ছেলে মেয়ে এসে আমার হাতে ফুল দিতে লাগলো। আমি পুরো টাসকে খেয়ে বসে আছি। কি হচ্ছে এগুলো? স্বপ্ন দেখছি না তো? যত এগোচ্ছি তত ফুল দিচ্ছে। আমি কিছু ফুল সানি আইমানের কাছে দিয়ে দিলাম। যত ভিতরে যাচ্ছি ফুলের সংখ্যা বাড়তেছে। মাঠের মাঝখানে যাওয়ার পর দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে গোল হয়ে লাভ বানিয়ে দাঁড়িয়ে আছে। আমি সানি আইমানের দিকে তাকালাম, ওরাও টাসকি খেয়ে আছে। আমাদের দাঁড়িয়ে থাকা দেখে একটা মেয়ে ইশারায় ডাক দিল। আমরা ওখানে গেলাম। ভিতরে যাওয়ার পর সবাই একটা একটা গোলাপ ফুল দিল। মাঝখানে যাওয়ার পর দেখি কেউ একজন অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে, ভয়ে হাত পা কাঁপতেছে। আমি ওনারে পিছন থেকে ডাক দিলাম, ও তাকাচ্ছে না। কয়েকবার ডাকার পর পিছনে ঘুরে তাকালো। ও তাকাতেই আমি অনেক বড় একটা টাসকি খেলাম, কারণ মেয়েটার কেউ না, আদ্রিতাই ছিল। আদ্রিতাকে দেখে আমি সহ সানি আইমান বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আরো বেশি অবাক হলাম এটা ভেবে, যে মেয়ে এত প্রপোজাল পাওয়ার পরও অ্যাকসেপ্ট করতো না, কত সুন্দর সুন্দর ছেলে ওর পিছে ঘুরতো। ক্যাম্পাসের বড় ভাইয়েরা সবাই ওর জন্য পাগল, আর ও কিনা আমাকে প্রপোজ করছে।
তাও আবার সবার মাঝখানে। সানি কিছু না বলে ওখান থেকে চলে গেল। আদ্রিতা ফিল্মি স্টাইলে কয়েকটা কাব্য রচনা করে একগুচ্ছ গোলাপ আমার দিকে তুলে ধরলো। আমার কি করা উচিত বুঝতেছি না। সানি আদ্রিতাকে ভালোবাসতো, এখন যদি আমি অ্যাকসেপ্ট করি হয়তো ওর আর আমার ফ্রেন্ডশিপ আগের মতো থাকবে না। আইমানের দিকে তাকালাম, সেও কিছু বলছে না। হয়তো এইরকম একটা হবে সেও আশা করেনি। ভয়ে আর লজ্জায় আমি ঘামাতে শুরু করলাম। আদ্রিতা আবারও আমাকে ডাকে, কিন্তু আমার মন অন্যদিকে। কোনো কিছু না ভেবে আমি ওখান থেকে চলে গেলাম। ক্যাম্পাসের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আমি চলে যাওয়ার পর আদ্রিতা ফুলগুলো নিয়ে ওখানে বসে যায়। অনেকে অনেক কথা শোনাচ্ছে ওকে। কেউ বলছে এটা অহংকারের ফল, কেউ বলছে আদ্রিতা বেশি ভাব দেখায়, আবার কেউ আমার মাথায় সমস্যা আছে। কোনো কথায় কান্না দিয়ে আমি সোজা বাসায় চলে গেলাম। দুপুরে না খেয়ে কিছুক্ষণ ঘুমালাম, কিন্তু ঘুম আসছে না। আচ্ছা, আমার এই কাজটা করা কি ঠিক হয়েছে? আদ্রিতা হয়তো আমাকে সত্যি ভালোবাসে, না হলে সবার সামনে প্রপোজ করতো না। বিকেলবেলায় আমি দিঘির পাড়ে গিয়ে একা একা বসে আছি। মনটা খারাপ। মন খারাপের কারণটাই খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর সানি আর আইমান বাইক নিয়ে আমার কাছে আসলো। তারপর দুজন আমার পাশে বসলো। তুই প্রপোজালে অ্যাকসেপ্ট করিসনি কেন? এমনি। এমনি মানে? সত্যি করে বল। আচ্ছা বাদ দে তো, আমার ভালো লাগছে না। আমাদেরকেও বলা যাবে না? বল কেন অ্যাকসেপ্ট করিসনি? ও তো তোকে সত্যি ভালোবাসে। দেখ, তোদের জন্য আমি এইরকম হাজারো আদ্রিতাকে রিজেক্ট করতে পারবো, কিন্তু তোদের মনে কষ্ট দিতে পারবো না। কেন, আমরা কি তোকে না করছি নাকি? সেটা না হয় করিসনি, বাট তুই তো ওকে ভালোবাসতি। আমি কিভাবে অ্যাকসেপ্ট করি বল? আরে আমি মজা করতাম, তাছাড়া আমি তো ওর সামনেই যাইনি কোনোদিন। তোদের সাথে দুষ্টুমি করতাম। কি করতি সেটা আমি খুব ভালো করে জানি। এখন কি করবি ভাবছিস? কি আর করব, ও ওর মতো থাক, আমি আমার মতো থাকি। কিছুদিন পর ওর মন এমনিতে ভালো হয়ে যাবে, তারপর না হয় সানি ওকে প্রপোজ করবে। আরে না, মাথা খারাপ নাকি? আমি ওরে প্রপোজ করব? তুই কি ভাবছিস আদ্রিতা তোকে এইভাবে ছেড়ে দিবি? জীবনেও না, বরং সে ক্যাম্পাসে অপমান হওয়ার প্রতিশোধ ঠিকই নিবি। মানে আমি কই অপমান করলাম? শোন, আমি খবর পেয়েছি ওর কাজিনরা সবাই তোকে মারার জন্য প্রোগ্রাম করতেছে। আমি তো কিছু করিনি। যেটা তুই আর আমরা ভাবছি, বাট ওরা তোকে মারবে এটা শিওর থাক। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? তুই কয়েকদিনের জন্য গ্রামের বাইরে চলে যা। ওখানে তোর আব্বু আম্মুর সাথে থাকলে ভালো হবে, তাহলে ওরা তোকে খুঁজে পাবে না। কয়েকদিন থাক, তোর মনও ভালো হবে, আব্বু আম্মুকে দেখতে পারবি, পাশাপাশি ওদের রাগটাও কমে যাবে। তুই এসে আবার ক্লাস করিস। কিন্তু এখন যাওয়া কি ঠিক হবে? এরে এত কথা বলিস কেন? তুই কালকে সকালেই চলে যা, এটাই তোর জন্য ভালো হবে। আমরা মোবাইলে যোগাযোগ করব। আচ্ছা দেখি। এরপর ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা ব্যাগ গোছাচ্ছি, এমন সময় হাকিম আর ফাহাদ আসলো। কোথাও যাবি নাকি? একটু বাড়িতে যাব, অনেকদিন ওনাদের দেখি না। ওইদিকে কি খবর? কোন দিক? আরে মেসেজ আলি। আমি পুরো ঘটনা শেয়ার করলাম। তুই পাগল নাকি? এভাবে চলে আসতে পারলি? আমি কিছু না বলে আম্মুকে কল দিলাম, আগামীকাল আসবো সে খবর দিলাম। আম্মু অনেক খুশি। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নাস্তা করে ফাহাদ আর হাকিমের কাছ থেকে বিদায় নিলাম। নিচে আইমান ছিল, ওর সাথে বাইকে করে বাস স্টেশনে গেলাম। মাঝপথে সানিও আসলো। টিকিট কেটে ওদেরকে বিদায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গাড়ি চলতে শুরু করলো। বারবার আদ্রিতার কথা মনে পড়তে লাগলো। তার মানে আমিও কি আদ্রিতাকে ভালোবেসে ফেলেছি? ধুর, এটা হবে না। রাস্তায় আম্মু কয়েকবার কল দিয়ে জিজ্ঞেস করলো আর কতক্ষণ লাগবে, কতটুকু এসেছি। বাড়িতে যেতে যেতে প্রায় 2টা বেজে গেল। বাড়িতে যাওয়ার পর সবাই এসে জড়িয়ে ধরলো। দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলবেলা বের হয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, কিন্তু কিছুতেই ভালো লাগছে না। মনটা ওখানে রয়ে গেল। এইভাবে খেয়ে ঘুমিয়ে 2-3 দিন চলে গেল। সারাদিন মন খারাপ করে বসেই থাকি। অবশ্য আম্মু কয়েকবার জিজ্ঞেস করছে আমার কিছু হয়েছে কিনা। মুচকি হাসি দিয়ে এড়িয়ে চলি। পরের দিন বিকালবেলা আমি একটা নদীর পাড়ে গিয়ে বসে রইলাম। নদীতে ছোট ছোট ঢিল মারতেছি। এমন সময় কেউ একজন এসে আমার পাশে বসলো। তাকিয়ে দেখি আদ্রিতা।
এটা নতুন কিছু না। ওখান থেকে আসার পর থেকেই আমার কেন যেন মনে হচ্ছে আদ্রিতা আমার পাশে আছে। এখনো মনে হচ্ছে আদ্রিতা এসে পাশে বসলো। আবারও স্বপ্নে চলে আসলেন, তাও আবার এই ভর দুপুরে। তার মানে আপনিও আমাকে ভালোবাসেন? সবকিছু প্রকাশ করতে নেই। এখন বলেন, এই ভর দুপুরে স্বপ্নে আসার কারণটা কি? আমাকে কি একা থাকতে দিবেন না? এটা স্বপ্ন না, বাস্তব। কেন মজা করছেন? সে আসার পর থেকে এইভাবে আমার চারপাশে ঘুরঘুর করছেন, আর এখন বলছেন স্বপ্ন না। বিশ্বাস না হলে একটা কাজ করি। কি কাজ? একটা চিমটি কাটি, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডান। আদ্রিতার দিকে আমার একটা হাত বাড়িয়ে দিলাম, ও চিমটি কাটলো, আর আমি ব্যথায় লাফিয়ে উঠলাম। আজব তো, এ তো আসলে আদ্রিতা। ওইখানে কি করে? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর ধাক্কা মেরে নদীতে ফেলে দিল। হঠাৎ করে পানিতে পড়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ভিজে অবস্থা শেষ। এটা কি করলেন? কোনটা? ধাক্কা দিলেন কেন? বেশ করেছি। আমাকে ওখানে একা রেখে ফেলে আসার কারণ কি? সেটা পরে বলবো, আগে বলেন আপনি এখানে কি করছেন? এখানে আসার ঠিকানা দিল কে? মানুষ চাইলে সব কিছু সম্ভব। এখন কোনো প্রশ্ন করা যাবে না। আগে বাড়িতে চলেন, তারপর সব বলবো। জানেন, আপনাকে বাড়িতে আমার সাথে দেখলে সবাই কি ভাববে? আমি আগে বাড়িতেই গিয়েছি, আপনার আম্মুর থেকে ঠিকানা নিয়ে এখানে আসছি। কি? আপনি আম্মুর কাছেও গেছেন? শুধু আমি না, আমার আম্মুও আসছে। চলেন চলেন। কি আর করা, ভেজা শরীর নিয়ে হাঁটতেছি। আমার এখনো কেমন জানি মনে হচ্ছে এটা স্বপ্ন। আমি হাঁটতেছি আর আদ্রিতা আমার পিছনে আসছে আর মিটপিট করে হাসছে। বাড়িতে যাওয়ার পর দেখি আম্মুর সাথে আরও একটা মহিলা হেসে হেসে কথা বলছে। তার মানে এটাই আদ্রিতার আম্মু। আমি ওখানে গিয়ে ওনাকে সালাম দিলাম, উনি সালাম নিল। তারপর জিজ্ঞেস করলো আমার এই অবস্থা কেন। আমি আদ্রিতার দিকে তাকালাম, ওনারাও বুঝে গেল। আম্মু বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওনার সামনে আসতে। আমিও ফ্রেশ হয়ে আসলাম। কি রে, তুই আমার মেয়েকে ওখানে একা ফেলে রেখে চলে আসলি কেন? আমি রীতিমতো একটা টাস্কি খেলাম। আদ্রিতা আসতে না আসতেই আম্মুর মেয়ে হয়ে গেল। তারপর আদ্রিতার আম্মু বলল, জানো বাবা, আমার মেয়েটা কত কান্নাকাটি করেছে। আজ পর্যন্ত আমরা ওর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখিনি। তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমার সাথে শেয়ার করতে। কেন তুমি আমার মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে? আমি ওনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মুও অনেক বকাঝকা করলেন। পরে নিজের রুমে চলে গেলাম। আম্মু ফাইনাল করে নিয়েছে আদ্রিতার সাথেই আমার বিয়ে দিবে। আমার কোনো মতামত চলবে না। একদিকে মনের মধ্যে লাড্ডু ফুটতেছে, অন্যদিকে সানির কথা মনে পড়তেছে। কি করব কিছুই বুঝতেছি না। রাতের বেলা আমি বাসার ছাদে গিয়ে বসে আছি, চাঁদ দেখতেছি। কিছুক্ষণ পর আদ্রিতা এসে আমার পাশে বসলো। কি করেন? কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলেন। আমাকে ভালোবাসার কারণটা জানতে পারি? সব কিছুর কারণ বলা যাবে না, তবে এতটুকু বলতে পারি আপনার সাধারণ চলাফেরা আমাকে ভালো লাগিয়েছিল। আপনি অন্যদের মতো না, একটু ভিন্ন। এটাই আমার ভালো লাগে, আর কিছু বলতে পারবো না। এখানে আসা ঠিকানা কে দিল? আর আপনার আম্মু বলল আমি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি, এর মানে কি? আপনি সেদিন আমার ভালোবাসা গ্রহণ না করার কারণে রাতে আমি অনেকগুলো মেডিসিন খেয়ে ফেলি। শরীরটা ঠান্ডা হয়ে যায়। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে দেখি আব্বু আম্মু আপনার দুই ফ্রেন্ড আমার পাশে ছিল। তারপর সানি আর আয়মান আমাকে সব কিছু খুলে বলেছে। এটাও বলেছে যে আপনিও আমাকে ভালোবাসেন। তারপর আম্মু আব্বু আমার কথা মতো এখানে আসতে রাজি হয়ে যায়। এরপর সানি ভাইয়ের থেকে ঠিকানা নিয়ে সোজা এখানে চলে আসলাম। আপনার আম্মুকে ইনিয়ে বিনিয়ে অনেক মিথ্যা কথা বলে পটিয়ে ফেললাম। বলেছি আমাদের অনেক আগে থেকেই রিলেশন ছিল। আপনি রাগ করে এখানে চলে আসছেন। বাহ, আপনারা পারেনও বটে। আপনার নীল কালারের কোনো পাঞ্জাবি আছে? আছে তো। কেন? চলেন না একটু ঘুরে আসি। ঘোড়ার সাথে পাঞ্জাবির কি সম্পর্ক? আপনি নীল পাঞ্জাবি পরবেন আর আমি নীল শাড়ি।
খোলা আকাশের নিচে খালি পায়ে শিশির ভেজা ঘাসে দুজনে হাঁটবো আর গল্প করব। দেখেন, এত রোমান্টিকতা আমার মাঝে নেই। আপনি যাবেন না? না। তাহলে কিন্তু আমি চেঁচিয়ে বলবো আপনি আমার গায়ে হাত দিয়েছেন, আবার অনেক খারাপ খারাপ কথা বলেছেন। এটা কোন ধরনের ব্ল্যাকমেইল? আপনি না গেলে করতে বাধ্য হব। আচ্ছা, চেঁচানোর দরকার নাই, আমি আসছি। আরেকটা কথা। আবার কি? এখান থেকে চলে যাওয়ার পর ক্যাম্পাসে আপনি সবার সামনে আমাকে প্রপোজ করবেন। পারবো না আমি। তাহলে আগের বারের মতো অনেকগুলো মেডিসিন খেয়ে সারা জীবনের জন্য চলে যাব, দেখবেন। আমি আর কিছু বললাম না, মেয়েটা আসলেই পাগল। নিচে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা নিয়ে গায়ে দিলাম। বাইরে এসে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আদ্রিতা শাড়ি পরে বের হলো, হাতে নীল চুড়ি। যাদের আলোয় মনে হচ্ছে স্বপ্নের অপ্সরা। আমি ওর দিকে চেয়ে আছি। একটু পর ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসলাম। এভাবে কি দেখেন? কিছু না, চলেন। ওই দাঁড়ান। আমি দাঁড়ালাম। ও এসে আমার বাম হাতটা ধরলো, তারপর খালি পায়ে হাঁটতে লাগলাম। উফ, কি দারুণ মোমেন্ট, ভাষায় প্রকাশ করা যাবে না। পৃথিবী শান্তিময় মুহূর্তের মধ্যে এটাই সেরা। হালকা বাতাস, মিষ্টি চাঁদের আলো, পাশে আছে ভালোবাসার মানুষ। সুখে থাকার জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না। ভালোবাসা হোক চির অমর, চিরস্থায়ী, চলতে থাকুক অনন্তকাল, বেঁচে থাকুক প্রত্যেক সত্যিকারের ভালোবাসা।